An April Day, a poem composed by Henry Wadsworth Longfellow. এখানে কবির নামের বানানটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো। তাহলে আমরা কবি পরিচিতি দিয়ে শুরু করছি। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেছিলেন 1807 সালে এবং 1882-তে ওনার মৃত্যু হয়। উনি একজন আমেরিকান কবি ছিলেন এবং মূলত উনি পরিচিত ছিলেন ওনার লিরিক পোয়েমসের জন্য। লিরিক পোয়েমসটা কি? যে সমস্ত কবিতার মধ্যে একটু ছন্দ বিষয়টা বেশি থাকে। উনি মাইথোলজি এবং বিশেষ লেজেন্ডসদের উপরে কেন্দ্র করে অনেক কবিতা লিখেছিলেন। ওনার সময়কালে কিন্তু উনি সব থেকে পপুলার কবি ছিলেন। অ্যান এপ্রিল ডে অর্থাৎ এপ্রিল মাসের একটি দিনের বর্ণনা। কবি এই কবিতার মাধ্যমে কিন্তু ভীষণ একটা আনন্দের মুড তুলে ধরেছেন, কারণ এটা হচ্ছে বসন্ত ঋতুর সময়। আমেরিকা এমন একটি দেশ যেখানে শীতটা প্রচণ্ড চরম আকার ধারণ করে। সেই চরম শীত অনুভব করার পর প্রত্যেকটা মানুষ হাঁ করে তাকিয়ে থাকে কবে বসন্ত আসবে। ঠিক আমাদের দেশে গ্রীষ্মকালে যেরকম গরমের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার এক ফোঁটা প্রথম বৃষ্টির জন্য হাহাকার করে মানুষ চেয়ে থাকে, কবি অ্যান এপ্রিল ডে এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন বসন্তকালের একটা সুন্দর ঝকঝকে দিনে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে। তাহলে এখন আমি তোমাদের কবিতাটা স্টানজা ওয়াইজ পড়ব এবং প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করে দেবো। Stanza 1. When the warm sun that brings seed time and harvest has returned again, 'tis sweet to visit the still wood where springs the first flower of pain. খেয়াল করো, প্রথম লাইনেই উল্লেখ করেছেন ওয়ার্ম সান, তার মানে শীত পেরিয়ে যখন গরম এসছে, আরামের সিজন, শীত অতিক্রম করার আরাম। এই ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, এই ঝকঝকে সূর্য কিসে সাহায্য করে? হারভেস্টে সাহায্য করে, মানে শস্য কাটার সময়। সারা বছর ধরে চাষিরা যে প্রচণ্ড পরিশ্রম করে শস্য বপন করেন, সেই শস্য যখন ফুল ম্যাচিওর হয়ে যায় এবং তারা ফল দিতে শুরু করে, এটা চাষিদের কাছে ভীষণ ভীষণ আনন্দের সময় এবং এই সময় তারা দীর্ঘ অপেক্ষার পর আসে। তাই লিখেছেন হ্যাজ রিটার্নড এগেইন। রিটার্নড মানে ফিরে এসেছে আবার, যেন এই সময়টা কত অপেক্ষিত। এই সময় স্টিল উডে বেড়াতে যাওয়াটা কি অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। টি সুইট টু ভিজিট দ্য স্টিল উড। উড মানে বনভূমি, স্টিল মানে থমথমে, একদম শান্ত। ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে সমতল ভূমির প্রথম ফুলটা ফুটে ওঠে। শীতকাল মানেই আমরা জানি জেনারেলি ফুল সব অনেক ঝরে যায়, গাছের পাতা ঝরে যায়, কিন্তু যেই বসন্ত আসতে শুরু করে একদম সবুজ চকচকে নতুন পাতায় গাছ ভরে ওঠে, ফুলে ভরে ওঠে। তাই বলছে ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, প্রথম ফুল ফুটে ওঠে। স্টানজা 2. I love the season well, when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on of storms. বসন্ত ঋতু প্রাকৃতিক কারণেই খুবই সুন্দর। টেম্পারেচার খুব আরামদায়ক থাকে, খুবই প্লেজেন্ট একটা ওয়েদার। এই বসন্তকালকে নিয়ে প্রচুর কবি প্রচুর কবিতা লিখে গেছেন এবং হেনরি ওয়াডসওয়ার্থও ব্যতিক্রমী নন। উনি বলছেন আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুকে ভীষণ ভালোবাসি। ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন দেখতে পাই বনভূমির মধ্যে গ্লেডস, গ্লেডস বলতে বনভূমির মধ্যে যে ওপেন মলমলে ঘাসের সুন্দর প্লেন অঞ্চল থাকে তাকে গ্লেডস বলা হয়। আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট ফর্মস বলতে ঝকঝকে আকৃতি, সে প্রচুর ঝকঝকে উজ্জ্বল রঙের ফুল ঝাঁকে ঝাঁকে হয়ে রয়েছে।
nor dark and many folded clouds foretell. আকাশে বিভিন্ন ভাঁজে ভাঁজে মেঘ থাকে বটে, কিন্তু দ্য কামিং অন অফ স্টর্মস, কিন্তু এই ক্লাউড, এই মেঘ কিন্তু কোনো ঝড়ের সংকেত বহন করে না। এটা কেবলই আকাশে একটা সৌন্দর্যের মাত্রা বাড়ায় বইকি। Stanza 3. From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives, though stricken to the heart with winter's cold, the drooping tree revives. From the earth's loosened mold বলতে বলছে একটি চারা গাছ যখন মাটি ভেদ করে উপর দিকে আসবে, সেই মাটির যে সারফেসটা আছে সেটাকে উর্বর হতে হবে, নরম হতে হবে, লুজ হতে হবে, যেখান দিয়ে নরম চারাটা মাথা গজিয়ে উঠতে পারে। তো ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড, সেরকমই একটি নরম সারফেস দিয়ে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স, ছোট্ট চারা গাছ, স্যাপলিং ছোট্ট চারা গাছ কী করে, এর পুষ্টিটাকে শোষণ করে নেয়। ড্রজ ইটস সাস্টেনেন্স, সাস্টেনেন্স মানে বেঁচে থাকার রসদ, এখানে গাছের পুষ্টির কথা বলা হচ্ছে, যেটা সে মাটি থেকে শুষে নেয়। অ্যান্ড থ্রাইভস, এবং বড় হয়ে ওঠে। থ্রাইভস মানে প্রচুর প্রতিকূলতাকে অতিক্রম করে বড় হওয়া। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টারস কোল্ড, প্রতিকূলতা কীরকম না, তার প্রচণ্ড ঠান্ডায় যেন গাছটার হৃদয়ে অলরেডি আক্রান্ত হয়েছে। স্ট্রিকেন মানে অ্যাফেক্টেড হওয়া, আক্রান্ত হওয়া, ঠিক আছে? যেমন তার গাছ, চারা গাছটা যেরকম প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হওয়ার পরেও উইন্টারের প্রচণ্ড ঠান্ডা অতিক্রম করে সে থ্রাইভ করে চলেছে, মানে গাছটা বড় হয়ে চলেছে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, এবং যে গাছগুলো, বড় গাছগুলো যেগুলো ঝুঁকে পড়েছে, তারাও কিন্তু ড্রুপিং মানে ঝুঁকে পড়া, যে গাছগুলো ঝুঁকে পড়েছে, নিস্তেজ হয়ে পড়েছে, তারাও যেন আবার সতেজ হয়ে একটা নতুন জীবন লাভ করেছে। নাও স্টানজা 4. The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. The softly warbled song, সফটলি ওয়াবল বলতে বোঝাচ্ছে পাখিদের গান। অনেক পাখিরা যখন একসঙ্গে কিচিরমিচির করে, সেটাকে কিন্তু আমরা খুব কর্কশ আওয়াজ হিসেবে গ্রহণ করি না, সেই আওয়াজটা কিন্তু আমাদের কানে খুব মিষ্টি লাগে, তাই সফটলি বলা হচ্ছে। ওয়ার্বল মানে ঘন ঘন অনেক টোন চেঞ্জ হয়, যেমন সাউন্ড পিচ আপ ডাউন হয় গানের মধ্যে, বিভিন্ন স্বরের মধ্যে যেরকম পিচের আপ ডাউন আছে, সেরকম অনেক পাখি যেহেতু একসঙ্গে কিচিরমিচির করে, তাদের প্রত্যেকের সাউন্ড তো আর ওরা ট্রেনিং নিয়ে একসঙ্গে সারেগামাপা করে গায় না, নিজের মতো গায়, ফলে প্রত্যেকের সাউন্ডটা মিলেমিশে একটা সফটলি ওয়ার্বলড সং তৈরি করে। এই আওয়াজটা কোথা থেকে আসে? কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস। প্লেজেন্ট উডস মানে সুন্দর, প্লেজেন্ট আরামদায়ক, আরামের জায়গা, ভালো। অ্যান্ড কালার্ড উইংস, এবং সেখানে কি দেখা যায়, সেই প্লেজেন্ট উডসের মধ্যে কবি দেখতে পাচ্ছেন কতগুলো ঝকঝকে বিভিন্ন রঙের ডানা। এখানে ডানা বলতে কিন্তু আসলে পাখিদেরকেই উল্লেখ করছে, ঠিক আছে? গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, পাখিরা যখন উড়ে যাচ্ছে তখন পাখিদেরকে চোখে ধরতে গেলে গ্লান্স মানে এক পলকে তাকানো, খুব ফাস্ট, কুইক, গ্লান্স কুইক, এক ঝলকে তাকানো, খুব ভালো তাড়াতাড়ি তাদের দিকে তাকাতে হবে, কারণ তারা ইন দ্য ব্রাইট সান, পাখিগুলো যখন ব্রাইট সানের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, উড়ে তো ওরা আবার যেই ডেন্স জঙ্গলের মধ্যে ঢুকে যাবে, তখন তো ওদের আর খুঁজে পাওয়া যাবে না। যেই সূর্যের আলোর দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। ফরেস্ট ওপেনিং কি? জঙ্গলের, গভীর জঙ্গলের মধ্যে কিন্তু আলো খুব কম ঢোকে, খুব ফাঁকে ফাঁকে, পাতার ফাঁকে ফাঁকে অল্প অল্প আলো ঢোকে, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে গভীর জঙ্গল থাকে না, গাছপালা থাকে না, একটু খোলা অঞ্চল থাকে, সেখানে সূর্যের আলো একদম চকচক করে পড়ে, ঝকঝক করে পড়ে। সেই জায়গাতে যখন কোনো কিছু মুভ করে,
তখন তাকে সহজে দেখা যায়। জঙ্গলের মধ্যে সে কোনো ওয়াইল্ড অ্যানিমাল হতে পারে, বার্ডস হতে পারে। তো বলছে যে যখন বার্ডসরা মুভ করবে তখন তো ওরা খুব ফাস্ট মুভ করে যাবে, তো সেই বার্ডসকে যদি চোখে ধরতে হয়, কবি বলছেন রিডারদের, গ্লান্স কুইক, ঝট করে তাকাও ইন দ্য ব্রাইট সান, ঝকঝকে সূর্যের দিকে, তখন দেখতে পাবে কালার্ড উইংস, পাখিদের বিভিন্ন রঙিন ডানাওয়ালা পাখিরা উড়ে যাচ্ছে সেই ফরেস্ট ওপেনিং দিয়ে। এইবার একদম শেষ স্টানজা 5. When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill, and wide the upland glows. এইবার সারা দিন শেষ হয়ে মোটামুটি সূর্যাস্তের সময় পৌঁছে গেছি, এবং সেই সময়ে কীরকম সৌন্দর্য সেটা এই স্টানজাটাতে বর্ণনা দেওয়া হচ্ছে। when the bright sunset fills, সূর্যাস্তের সময়ও খেয়াল করে দেখবে একটা প্রচণ্ড ঝকঝকে উজ্জ্বল একটা অরেঞ্জ একটু রেড এরকম শেডের একটা আলো পাওয়া যায়। যদিও বা খুব শিগগিরই সূর্যাস্ত হবে, সব অন্ধকার হয়ে যাবে, কিন্তু ওই ব্রাইট সানসেটের ওই সৌন্দর্যটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। দ্য সিলভার উডস উইথ লাইট, সেই ব্রাইট সানসেটের যে আলো, সূর্যাস্ত যাওয়ার সময় যে ঝকঝকে একটা উজ্জ্বল আলো, সেই আলোটা সিলভার উডসকে আলোতে আলোকিত করে দিচ্ছে। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিল। এখানে ছবিটা একটু ভালো করে বুঝতে হবে। যখন সূর্যাস্ত হয়, সূর্য অনেক নিচে নেমে যায়, যখন সূর্যাস্ত হয় তখন যে কোনো জিনিসেরই শ্যাডোটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, অনেক লম্বা ছায়া পড়ে যে কোনো জিনিসেরই। এবার এইখানটাতে আমরা যে কবি যে বর্ণনা দিচ্ছে যে অঞ্চলে, সেখানে কিছু পাহাড় আছে, পাহাড়ের জঙ্গল আছে। তো পাহাড় কীরকম হয় ইম্যাজিন করে দেখো, কীরকম ঢালু ঢালু স্লোপ থাকে, সেই পাহাড়ের গায়ে ঢাল ভর্তি করে ডেন্স ফরেস্ট থাকে, যেগুলো দূর থেকে গ্রিন গ্রিন দেখতে হয়। বলছে দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। সূর্য যখন পাহাড়ের একটা পিঠে নেমে যাওয়ার চেষ্টা করবে, তখন অপর পিঠে কী হবে, সেই পাহাড়ের ঢাল জায়গাটাতে, নিচু জায়গাগুলোতে সেই পাহাড়ের ছায়াটা পড়বে। গ্রিন স্লোপস থ্রোজ, মানে গ্রিন স্লোপ বলতে পাহাড়ের যে ঢালগুলো হয় সবুজ ডেন্স ফরেস্টে ভরা, যেগুলো দূর থেকে গ্রিন দেখতে লাগে, সেই ঢালটা কি করছে, ছায়া তৈরি করছে। ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। হলোজ অফ দ্য হিল বলতে পাহাড়ের যে ভ্যালিগুলো হয়, উপত্যকাগুলো হয়, মানে পাহাড় উঁচু উঁচু চূড়া, স্লোপগুলো নেমে নেমে যে নিচু জায়গা তৈরি করে, পাহাড় কীরকম হয়, নিচু উঁচু নিচু উঁচু, সেই নিচু জায়গাগুলোকে এখানে বলা হচ্ছে হলোজ, মানে ভ্যালিজ অফ দ্য হিল। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ। আপল্যান্ড বলতে কোন জায়গাগুলোকে বলা হচ্ছে, সেই পাহাড়ের উচ্চভূমিগুলো। আপল্যান্ড কিন্তু পাহাড়ের চূড়া নয়, শুধুমাত্র উচ্চভূমি, মানে পাহাড়ের অনেকটা সারি লম্বা পাহাড়ের গা বেয়ে যে উচ্চভূমি, যেই দিকটাতে সূর্য অস্ত যাচ্ছে, তখন কি হবে, পাহাড়ের উঁচু জায়গাগুলোতে সূর্যের আলো পড়ে সেই জায়গাগুলো প্রচণ্ড ঝকঝক করছে, গ্লো করছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, মানে বিস্তৃত, ওয়াইড মানে বিস্তৃত, আপল্যান্ড উচ্চভূমি, গ্লোজ ঝকঝক করে জ্বলে উঠছে। কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস যেগুলো তোমাদের বইয়েও ইংলিশ টু ইংলিশ মিনিং করে দেওয়া আছে, আমি তোমাদের কিছুটা এক্সপ্লেন করে দিচ্ছি সো দ্যাট ইফ ইট হেল্পস ইউ। গ্লেডস, গ্লেডস স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন আ উড, মানে ঘাসে পরিপূর্ণ কিছু এরিয়া, খোলা জায়গা বনভূমির মাঝখানে যেগুলি পাওয়া যায়। এই সমস্ত মিনিংয়ের সঙ্গে আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি, ছবিগুলোকে ফলো করার চেষ্টা করো। নেক্সট ওয়ার্ড, টিমিং। টিমিং মিন্স প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, মানে অসংখ্য অসংখ্য একসঙ্গে, ঝাঁকে ঝাঁকে যেটা আমরা বলবো। টিমিং আমরা ওয়াইল্ড লাইফ, ফ্লাওয়ার্স, ঝাঁকে ঝাঁকে বার্ডস, এই সমস্ত ক্ষেত্রে টিমিং কথাটা ইউজ করা যেতে পারে। নাও কাম সাস্টেনেন্স। সাস্টেনেন্স মিন্স দ্যাট
what is needed to live and stay healthy. Sustenance বলতে এক কথায় পুষ্টি, যেটা আমাদের হেলদি থাকতে সাহায্য করবে, হেলদি এবং স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকার জন্য, স্বাভাবিক সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন। এইখানে কবিতার মধ্যে তোমরা অলরেডি উল্লেখ পেয়েছো যে ছোট্ট চারা গাছগুলো তাদের মাটি থেকে তাদের পুষ্টি সংগ্রহ করে বড় হয়ে ওঠে। thrives, thrives means flourishes, flourishes মানে বড় হওয়া, বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বড় হওয়া, নিজেকে প্রকাশিত করা, ছড়িয়ে দেওয়া। ছোট চারা গাছগুলো এখানে থ্রাইভস করছে, এখানে এই উল্লেখটাই আছে। The next word is stricken. Stricken meaning seriously affected by an unpleasant feeling. Seriously affected বলতে মানে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, যেটাকে এক কথায় আমরা বাংলায় আক্রান্ত বলতে পারি। সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট মানে অপ্রিয়, পছন্দ করে না এমন কিছু অনুভূতির দ্বারা আক্রান্ত, সিরিয়াসলি আক্রান্ত হয়ে গেছে, তার মানে স্ট্রিকেন। নেক্সট ওয়ার্ড ইজ ড্রুপিং, মিন্স টু বেন্ড ডাউনওয়ার্ডস মানে সামনের দিকে নিচু হয়ে ঝুঁকে পড়া। এই কবিতা এখানে উল্লেখ হচ্ছে যখন বড় বড় গাছগুলো প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যেন ঝুঁকে পড়েছে। ওকে, নাও কামস warbled, meaning singing with rapidly changing notes. warbled মানে কি? অনেকগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে এরকম কতগুলো নোটস, গানের নোটস যেরকম চেঞ্জ হয়, ওয়ার্বল্ড হচ্ছে সেরমভাবে পরপর চেঞ্জ হচ্ছে এরকম কতগুলো নোটস একসঙ্গে হয়ে যে সাউন্ডটা তৈরি করে সেটা ওয়ার্বল্ড। আমি অলরেডি বলেছি এক্ষেত্রে পাখিরা, অনেক পাখি যে একসঙ্গে কিচিরমিচির করছে সেইটাকে ওয়ার্বল্ড বলা হচ্ছে। ওয়ার্বল্ড ইজ ইউজড ইন আ পজিটিভ সেন্স, মানে ভালো সেন্সে ওয়ার্বল্ড কথাটা ইউজ করা হয়, কারণ পাখির গান, পাখির কুজন কিন্তু আমাদের কাছে সফট, সুইট। আপল্যান্ড মিনিং অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, হাইল্যান্ড বলতে উচ্চভূমি, অপোজিট লোল্যান্ড। যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় যেরকম আপল্যান্ডগুলো ঝকঝকে হয়ে হাইল্যান্ডগুলো যেরকম গ্লো করে আলোতে, ঠিক অপোজিটভাবে দেখতে গেলে লো ল্যান্ডগুলো সেই সময় কিন্তু ছায়ায় পরিপূর্ণ হয়ে যায়। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, এই এক্সপ্লেনেশনটা তোমাদের খুব হেল্প করেছে। উইশ ইউ অল দ্য বেস্ট and thank you for watching the video.